ওকে, সরি বন্ধুরা, আমার আসলে ফোন অফ করতে খেয়াল ছিল না। এই কারণে বারবার ফোন আসতেছিল, জন্য ঝাপসা হয়ে যাচ্ছে। আমার ধারণা এখন ক্লিয়ার হবে তোমাদের। হ্যাঁ, এখন আর প্রবলেম হবে না। উজ্জ্বল ভাই একটু দেখেন দেখি ভাই, এখন কি অবস্থা? এখন মনে ক্লিয়ার আর কি। আলবিনো ঠিক আছে ভাই, সিয়া কিং ঠিক আছে। আমি আশা করি আর প্রবলেম ভুলটা ইয়েটা হবে না, কারণ যখন আমি দেখছি যে ফোনে যখন ফোন আসে না তখন নেটওয়ার্কটা স্লো হয়ে যায় আসলে। ওকে, আমরা শুরু করতে পারি। আজকে আমরা যেটা পড়ব সেইটা প্রথমেই যে জিনিসটা আমরা পড়বো ভাই এখানে, সেটা হলো, দেখা যায় না, দেখো তো মানিক, দেখা যাচ্ছে না? একটু উপরে তোলো তাহলে, বুঝছো? ও না, দেখা যাচ্ছে তো, এখানে দেখা যাচ্ছে। প্যাকিং ভগ্নাংশ, প্যাকিং ভগ্নাংশ বা ভর ত্রুটি জিনিসটা আসলে কি সেইটা আমরা একটু দেখব। ওকে, প্যাকিং ভগ্নাংশ বা ভর ত্রুটি জিনিসটা আসলে কি, দেখো ভাই একটু ক্যালকুলেটরটা কি করলাম আমি। ও আচ্ছা, থ্যাংক ইউ। সেইটা হচ্ছে, তোমরা কি একবার ভেবে দেখেছো ভাই, একটা পরমাণুতে তো, পরমাণু নিউক্লিয়াসে কে কে থাকে বলো তো? আমার নিউক্লিয়াসে থাকে নিউট্রন প্লাস প্রোটন, তাই না? তাহলে এই নিউট্রন প্লাস প্রোটন থাকে, তাহলে প্রোটনগুলো তো ধনাত্মক চার্জ ধর্মী, এরা তো পরস্পরকে বিকর্ষণ করার কথা, ঠিক কিনা? পরমাণুর নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন থাকে, তো নিউট্রনগুলো তো চার্জ নিরপেক্ষ, এইটা নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু প্রোটন তো পজিটিভ চার্জ ধর্মী, এদের তো পরস্পরকে বিকর্ষণ করার কথা, ঠিক কিনা বলো তোমরা আমাকে? তাহলে কিভাবে নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন এক জায়গায় থাকে, এটাই তো প্রশ্ন, ঠিক কিনা? এখন দেখো ভাই, অবশ্যই প্রোটনগুলোর যেহেতু এরা পজিটিভ চার্জ ধর্মী, অবশ্যই এরা পরস্পরকে বিকর্ষণ করে। আর এই যে নিউট্রন এবং প্রোটন, এদের মধ্যে একটা আকর্ষণ বল আছে, যেইটাকে আমরা নিউক্লিয়ার শক্তি বলে থাকি। নিউক্লিয়ার বল বা নিউক্লিয়ার শক্তি যাই বলো না কেন, নিউক্লিয়ার শক্তি, পরমাণুর নিউক্লিয়াসের মধ্যে এই যে নিউট্রন এবং প্রোটনটা যে শক্তির মাধ্যমে পরস্পর আবদ্ধ থাকে, সেটা হচ্ছে নিউক্লিয়ার শক্তি। তো সাধারণত স্থায়ী পরমাণুর ক্ষেত্রে তোমাদের কি মনে আছে ভাই, আমরা সম্ভবত এই অধ্যায়ের সেকেন্ড ক্লাসে বা ফার্স্ট ক্লাসে, আমার একদম খেয়াল নাই, এই বোর্ডেই যেদিন ক্লাসটা আমরা নিয়েছিলাম সেদিন বলেছিলাম যে সবচেয়ে স্থিতিশীল পরমাণুর ক্ষেত্রে কি হয়, নিউট্রন ইজ ইকুয়াল টু প্রোটন, তাই না? যে পরমাণুর নিউট্রন আর প্রোটন সমান হয় তারা কিন্তু সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। তোমাদের কি মনে আছে যে নিউট্রন এবং প্রোটন এদের সংখ্যাটা যদি সমান হয় তাহলে তারা স্থিতিশীল হয়, এবং নিউট্রন আর প্রোটনের পার্থক্য যত বেশি হতে থাকে, এই যে অনুপাতটা আর কি, এদের অনুপাত যত বেশি হতে থাকে ওই পরমাণুটা তত বেশি অস্থিতিশীল হয়, তাই না? এবং আমরা মোটামুটি বলেছিলাম যে 1.52 বা এর চেয়ে বেশি যদি নিউট্রন আর প্রোটনের অনুপাতটা হয়ে থাকে, ওই পরমাণুটা অস্থায়ী হয়, অস্থিতিশীল হয়, এবং সেগুলোকে আমরা কিন্তু বলে থাকি তেজস্ক্রিয় পরমাণু, ঠিক কিনা? এই কথাগুলো আমি কিন্তু তোমাদের বলেছিলাম সম্ভবত সেকেন্ড ক্লাসে, একটু মনে করে দেখো তোমরা। তার মানে যে পরমাণু নিউট্রন এবং প্রোটনের সংখ্যা সমান, সেই পরমাণুটা হচ্ছে সবচেয়ে বেশি স্থিতিশীল। আজকে তোমরা সেটাও বুঝতে পারবা কেন হচ্ছে। আচ্ছা, উজ্জ্বল ভাই লিখছে, ভাই লেখাটা একটু সুন্দর করার চেষ্টা করা যায় না? ভাই আমার হাতের লেখা তো এমনিতেই খারাপ, তারপর আবার আপনার বোর্ডে লিখে অভ্যাস হয়ে গেছে, আবার নতুন বোর্ডে এসছি, আবার 2 দিন পর আপনার বোর্ডে যাবো, এমনি তো ভাই লেখা খারাপ, তারপরে এভাবে বারবার বোর্ড চেঞ্জ করলে তো লেখার মান আরো খারাপ হয়ে যাবে। ওকে, স্টুডেন্টরা কি লেখাটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আটকে তো যায়নি বা সিয়া কিং, দেখো তোমার ওখানে হয়তো নেটওয়ার্ক প্রবলেম হতে পারে। ওকে, তোমরা সবাই দিয়ে চালাচ্ছ তাই না, এই ওয়াইফাই দিয়ে? আমি ডাটা দিয়েছি অবশ্য, না লাইভ যে সবগুলাই লাইভ যে, তোমার অফ করে দাও, ডাটা অফ করে দাও, কানেকশন অফ করে দাও। ওকে, আচ্ছা, তাহলে
আমরা নিউট্রন এবং প্রোটনের সংখ্যা, এটা কিন্তু আমি তোমাদের এমসিকিউ দেখিয়েছিলাম, রাজশাহী ইউনিভার্সিটি সম্ভবত এফ ইউনিট বা কোন একটা ইউনিটে দিয়েছিল, নিচের কোনটির ক্ষেত্রে পরমাণু সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। যদি নিউট্রন এবং প্রোটনের সংখ্যাটা সমান হয় তাহলে সেই পরমাণুটা সবচেয়ে বেশি স্থিতিশীল হয়। ঠিক আছে, এখন দেখো ভাই যে পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন দুটাই তো থাকে স্বাভাবিক। এই প্রোটনগুলো পরস্পরকে বিকর্ষণ করে, তার তুলনায় এই দুইটার আকর্ষণ বলের মান বেশি, মানে নিউক্লিয়ার শক্তির মান ভাই অনেক বেশি। এই কারণেই পরমাণুটা সাধারণত নিউক্লিয়াসটা স্থিতিশীল হয়। কেন এই শক্তির মানটা বেশি এবং এই শক্তির মানটা আসলে কোথায় থেকে আসে সেইটা এখন আমি তোমাদের ব্যাখ্যা করব। আমার কথা কি বুঝতে পেরেছো? যে প্রোটনগুলোর পরস্পরের যে বিকর্ষণ শক্তি তার চেয়ে এই দুইটার যে বন্ধন শক্তি, যেটাকে আমরা নিউক্লিয়ার শক্তি বলে থাকি, সেই মানটা অনেক বেশি হয়। এই জন্যই পরমাণু নিউক্লিয়াসটা সাধারণত স্থায়ী হয় বা স্থিতিশীল হয়। এইটুকু কথা কি বুঝতে পেরেছো ভাই? ওকে ওকে, থ্যাংক ইউ। তাহলে আমরা এইটুকু বুঝতে পারলাম। ঠিক আছে, এখন শোনো ভাই, একটু শোনো, রাদারফোর্ড কি বলেছিলেন? কোন পরমাণুর নিউক্লিয়াসের ভরই হচ্ছে ওই পরমাণুর প্রকৃত ভর, ঠিক কিনা? রাদারফোর্ড বলেছিলেন কোন পরমাণু নিউক্লিয়াসের ভরই পরমাণুর প্রকৃত ভর। আসলে পরমাণুতে থাকে কি কি? ইলেকট্রন প্লাস প্রোটন প্লাস নিউট্রন, এই তিনটার ভরই তো আসলে পরমাণুর ভর। কিন্তু রাদারফোর্ড বলেছেন যে যেহেতু ইলেকট্রনের ভরটা আমাদের অতীব সামান্য, তাই উনি বলেছেন যে নিউক্লিয়াসের ভর মানে নিউট্রন আর প্রোটনের ভরটাই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর। ওকে, যেহেতু ইলেকট্রনের ভরটা খুবই নগণ্য, খুবই সামান্য, তাই উনি বলেছেন নিউট্রন আর প্রোটন অর্থাৎ নিউক্লিয়াসের ভরটাই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর। এখন কথা হচ্ছে, জানো তোমরা, আমরা যদি এই ইলেকট্রন প্রোটন আর নিউট্রনের ভর আলাদা করে বের করার পর ওই পরমাণুর যে প্রকৃত ভরটা সেটার সাথে পার্থক্য তৈরি হয়। আমি আবারও বলছি, মনে করো আমি ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তিনটার ভর আলাদা আলাদা করে বের করলাম, ওই পরমাণু করে যোগ করলাম, করে দেখা যাচ্ছে মান আসলো 200 ধরে নাও। আর আমি ওই পরমাণুটাকে যদি ওর যে প্রকৃত ভর, যেটাকে আমরা পারমাণবিক ভর বলে থাকি, ওই ভরটা কিন্তু এর চেয়ে কম হয়। ধরো এটা 200 হয়েছে, ওইটা দেখা যাচ্ছে 190 হয়ে গেল। কেন হয় সেটাও বলছি, দাঁড়াও। এই যে যেটুকু ভর কম হলো এইটুকুকেই বলা হয় প্যাকিং ভগ্নাংশ বা ভর ত্রুটি। আমি আবারও বলছি যে কোন একটা পরমাণুর ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের যে মোট ভর তার তুলনায় ওই পরমাণুর প্রকৃত যে ভরটা, মানে যেটাকে আমরা পারমাণবিক ভর বলে থাকি, সেই ভরটা কম হয়। আসলে একই ভর কথা। তো মনে করো তুমি বাজারে গেলাম, গিয়ে 2 কেজি আলু কিনলাম, তুমি 2 কেজি আলু কিনলা, এরপর মনে করো ভাই 1 কেজি বেগুন কিনলা, তারপর মনে করো তুমি 1 কেজি পটল কিনলা। আচ্ছা, তিনটা যোগ করলে কত হচ্ছে বলো তো? 2 একে 3 একে 4 কেজি হচ্ছে। ঠিক আছে, মনে করো তুমি 2 কেজি আলু কিনলে, 1 কেজি বেগুন কিনলে, 1 কেজি পটল কিনলা, কিনে দেখলাম মোট ভর হচ্ছে 4 কেজি। এখন তুমি যদি এই তিনটা উপাদান একসাথে ওজন করো এখন, তাহলে নিশ্চয়ই সেখানেও 4 কেজি হওয়া উচিত, কিন্তু হয় না। দেখা যায় 4 কেজি চেয়ে যখন আলাদা করে ওজন করে আমি যোগ করছি তখন 4 কেজি হচ্ছে, কিন্তু আমি যখন আলাদা করে মানে একসঙ্গে তিনটা মিশ্রিত করে ওজন করছি দেখা যাচ্ছে 4 কেজি চেয়ে কম হচ্ছে। তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো ঘটনা ঘটেছে, যার না হলে আমাদের কেন এই 4 কেজি চেয়ে কম হবে? কারণ আলাদা করে ওজন করে যোগ করলে তো 4 কেজি হচ্ছে। এই যে যতটুকু কম হচ্ছে এটাকেই বলি আমরা আসলে প্যাকিং ভগ্নাংশ বা ভর ত্রুটি। জিনিসটা কাকে বলে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানাও তো ভাই, বিষয়টা বুঝতে পেরেছো কিনা বল, একটু তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা বিষয়টা একটু বুঝতে পেরেছো কিনা। যে কোন একটা পরমাণুর ইলেকট্রন প্রোটন নিউট্রন এদের যদি মোট যে ভর যোগ করলে দেখা যায় ওই পরমাণুর প্রকৃত যে ভরটা পারমাণবিক ভর সেই ভরটা এর চেয়ে কম হয়। যেটুকু কম হলো ওইটাকেই বলি আমরা প্যাকিং ভগ্নাংশ বা ভর ত্রুটি। গুড, এই যে লিখছো তোমরা, আপন শাহ লিখেছো, ক্লিয়ার ভাইয়া, কি লিখছো ভাই এটা? আনিকেত বুঝেছি ভাইয়া, সোমায়া ক্লিয়ার ভাইয়া, তারপর তিলোত্তমা বুঝেছি ভাইয়া, সাক্ষাৎ কি লিখে বুঝেছি বাবু, থ্যাংক ইউ।
থ্যাংক ইউ, সবাই বুঝতে পেরেছে। এখন আমরা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করব। তোমাদের বইয়ে যে উদাহরণটা দেওয়া আছে সেইটা দিয়ে আমরা এখন ক্লিয়ার করব। তাহলে এতটুকু ক্লিয়ার ভাই। তাহলে আমরা এখান থেকে কি কি জিনিস শিখলাম? আমাদের মাথায় প্রশ্ন আসতে পারে, একটা পরমাণু নিউক্লিয়াসে নিউট্রন এবং প্রোটন উভয়ই আছে, তো নিউট্রন তো চার্জ নিরপেক্ষ, কিন্তু প্রোটন তো পজিটিভ চার্জ ধরবি, তাহলে প্রোটনগুলো তো পরস্পরকে বিকর্ষণ করার কথা, তাহলে কেমনে নিউক্লিয়াসটা স্থায়ী থাকলো? আসলে অবশ্যই তারা বিকর্ষণ করে, কিন্তু সেই বিকর্ষণের চেয়ে নিউট্রন আর প্রোটনের যে আকর্ষণটা, যাকে আমরা নিউক্লিয়ার শক্তি বলে থাকি, সেই শক্তির মানটা বেশি। তবে যখন আমাদের উচ্চ পারমাণবিক সংখ্যা হয়ে যায় 80-র উপর, মানে পারমাণবিক সংখ্যা যখন বেড়ে যায়, তখন তাদের বিকর্ষণ শক্তির মানটাও প্রোটনগুলার কি হয় ভাই বলতে বেড়ে যায়। তখন কিন্তু ওই নিউক্লিয়াসটার স্থায়ী ভাই হয় না, ওটা তখন অস্থায়ী হয়ে যায়। ওই নিউক্লিয়াসটা তখন স্বতঃস্ফূর্তভাবে পরিবর্তন হয়ে যায়, হয়ে অন্য নিউক্লিয়াসে পরিবর্তন হয়। যে প্রক্রিয়াটার নাম বলি আমরা তেজস্ক্রিয় প্রক্রিয়া। আমার কথা কি বুঝতে পারছো? যে পরমাণুটা অস্থায়ী হয়ে যায়, কখন হয়ে যায়? যখন প্রোটন সংখ্যা বেড়ে যায়, তখন কিন্তু পরমাণুটার নিউক্লিয়াসটার স্থায়ী হয় না। তাহলে এইটুকু ক্লিয়ার ভাই যে পরমাণু নিউক্লিয়াসটা স্থায়ী হওয়ার কারণ হচ্ছে প্রোটনগুলোর যে বিকর্ষণ, তার চেয়ে তাদের নিউক্লিয়ার শক্তির মানটা আসলে বেশি। মনে করো তুমি একটা মেয়েকে খুব ভালোবাসো, তো দেখা যাচ্ছে যে ওই মেয়েটার সম্পর্কে তোমাকে অনেকে অনেক ধরনের কথা বলতেছে, বলে তোমার মধ্যে একটা বিষেধাজ্ঞা তৈরি করতে চাচ্ছে, কিন্তু তারা তোমার মধ্যে যে বিকর্ষণটা তৈরি করতে চাচ্ছে, তার থেকে ওই মেয়েটার প্রতি আকর্ষণ তোমার বেশি। ফলে যে তোমার মধ্যে একটা তার প্রতি বিকর্ষণ তৈরি করতে চেয়েছিল, সে কিন্তু ভাববে যে এত কাজ করলাম তাও কোনো কাজ হলো না। কেন? কারণ ও যে বিকর্ষণ তোমার মধ্যে তৈরি করেছে, তার তুলনায় ওর প্রতি তোমার আকর্ষণটা কি ভাই বলো তো বেশি। আর যখনই ওর আকর্ষণের চেয়ে তোমার বিকর্ষণটা বেশি হয়ে যাবে, তখন ওর প্রতি তোমার ফিলিংস কিন্তু থাকবে না। এক্ষেত্রেও ওই একই ঘটনাই ঘটে। তোমরা কি ক্লিয়ার ভাই? আমার বিশ্বাস তোমরা সবাই লিখেছো ক্লিয়ার। থ্যাংক ইউ, তোমরা খুব ভালো বুঝতে পারছো। ওকে, এবার আমরা একটা উদাহরণ দিতে পারি। মানিক দেখা যায় এই জায়গা। ওকে, হিলিয়াম এর প্রকৃত ভর হচ্ছে ভাই 4.003 AMU। তোমরা আমাকে এখানে লিখি, অসুবিধা নাই। হিলিয়ামের প্রকৃত ভর হচ্ছে ভাই 4.003 AMU। তোমরা আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দাও AMU এর সাথে গ্রামের সম্পর্ক কি, মানে 1 AMU সমান কত গ্রাম? তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দাও। এত সমান কত গ্রাম একটু জানিয়ে দাও তোমরা আমাকে কমেন্টে, দেখি তোমাদের কার কার মনে আছে 1 AMU সমান কত গ্রাম। তোমরা একটু ভাই আমাকে কমেন্টে জানিয়ে দাও। তোমাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি আমি। 1 AMU সমান কত গ্রাম, আমাকে তোমরা একটু পটাপট কমেন্টে জানিয়ে দাও, দেখি কার কার মনে আছে। কে কে বাসায় পড়ালেখা করছো? কি খাতা দেখতে টাইম লাগছে? কারণ তোমার খাতায় তো লিখে আছে এটা। আমি তোমাদের প্রথম দিকের ক্লাসগুলোতে কিন্তু বলেছি এটা সবই। আচ্ছা ক্লিয়ার, বুঝেছি। হ্যাঁ সবাই বুঝেছি, লিখেছো, থ্যাংক ইউ, গুড। আমি পেয়েছি। অনিন্দিতা লিখেছো গুড। 1.6 × 10⁻²4 66 লিখবা, বুঝছো? পয়েন্টের পর আরেকটা ডিজিট নিবা, ছোট মান তো এগুলো বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, তারপর নিলয় লিখেছো 1.66 × 10⁻²4। রিক্তা সরকার ঠিক লিখেছো। আচ্ছা সৌরভ চৌধুরী, না ভাই দেখা যায় তোমার মনে হচ্ছে তাই, দেখো ওরা তো দেখে অ্যান্সার করছে। সিদ্ধাতুল ঠিক লিখেছো, হ্যানা ঠিক লিখেছো, শাকোয়া চৌধুরী ঠিক লিখেছো, সারোয়ার সাদত ঠিক লিখেছো, শামিদ ইসলাম। হ্যাঁ তোমরা ভাই অনেকে 1.6 লিখছো, বুঝছো? আরেকটা ডিজিট নিবা, 1.66 নিবা। ওকে, কারণ মানগুলো ছোট, বুঝতেই পারছো। তিলক তোমার ঠিক লিখেছো, রূপা একই অবস্থা। ভাই অবশ্যই শোনো, তোমরা যখন কোনো মান এমনিতেই ছোট, সেক্ষেত্রে তোমরা ডিজিটগুলো কম বাদ দেওয়ার চেষ্টা করবো আর কি ভাই, বুঝছো? এতে মানগুলো বেশি অ্যাপ্রোপ্রিয়েট আসবে। ওকে, খুব সুন্দর বলেছো তোমরা। 1 AMU সমান আমরা জানি 1.66 × 10⁻²4 গ্রাম। ওকে, তাহলে দেখো ভাইয়া, যেটা আমরা বলছিলাম যে হিলিয়ামের প্রকৃত ভর হচ্ছে এত AMU। ওকে, তো হিলিয়ামের আমরা নিউক্লিয়াসের ভরটা বের করি।
আমি হিলিয়ামের, ও আচ্ছা আরেকটা কথা আমি বলছি, সবই বলছি দাঁড়া। আচ্ছা হিলিয়াম, এইটা তো হিলিয়ামের সংকেত তাই না? লাল কালার কি বোঝা যায়? যায় তাই না? ওকে, এইটা তো আমাদের হিলিয়ামের সংকেত তাই না? যে হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4 আর প্রোটন সংখ্যা হচ্ছে 2। তো তোমরা কি আমাকে একটু বলবা ভাই, একটা প্রোটনের AMU এ প্রোটনের ভর কত? তোমরা আমাকে কমেন্টে জানিয়ে দাও। আমার এখানে প্রোটন আছে 2টা, একটা প্রোটনের ভর কত তোমরা জানো? একটু আমাকে কমেন্টে জানিয়ে দাও। একটা প্রোটনের ভর কত AMU তোমরা একটু জানাও আমাকে ভাই কমেন্টে। একটা প্রোটনের ভর কত AMU? এগুলো কিন্তু ভাই পড়িয়েছি আমি তোমাদের। 1.0078 AMU। হ্যাঁ ঠিক আছে, আর কেউ কিছু 1.0078? ওকে ওকে, থ্যাংক ইউ। সবাই ঠিক লিখেছো তোমরা। অপূর্ব ঠিক লিখেছো। সাকু কি এটা স্বচ্ছ তো না কি লিখছো ভাই? আমি একটু চৌধুরী বুঝতেছি না নামটা। নিশাত, হ্যাঁ সবাই ঠিক লিখছো তোমরা। অনিন্দিতা 1.07। হ্যাঁ কোনো সমস্যা নাই ভাই, 75 78 সব হবে, কোনো অসুবিধা নাই। হ্যাঁ এক একটা বই এক একটা দেওয়া আছে। ওকে, তো 7 8 যেহেতু বেশি স্টুডেন্ট লিখছে আমরা সেটাই লিখি, অসুবিধা নাই, দুটাই ঠিক। তাহলে 1.00। আচ্ছা তোমাদের বই আমি কোনটা লিখে দিয়েছি একটু দেখি ভাই, তাহলে সুবিধা হবে। যে মানটা দিবে তাহলে তোমাদের ক্যালকুলেশনে সুবিধা হবে আর কি। বইয়ে যেটা লেখা সেটা দিয়ে করি আমরা। 7 8 7 5 দুটা হয়, আমি আবারও বলছি, আমি জাস্ট বইয়ে যে মানটা দেওয়া আছে সেইটাতে ক্যালকুলেশনটা করতে চাই। 7 5 দেওয়া আছে বইয়ে, অসুবিধা নাই। ওকে, তাহলে 1.0075। তাহলে খেয়াল করো তো ভাই, আমার একটা প্রোটনের ভর হলো এত AMU। আমার হিলিয়ামে প্রোটন আছে 2টা, তাহলে 2টার ভর কত বের হবে? আমরা একটু গুণ করে দেখি কত বের হচ্ছে। 1.0075 গুণ 2, তাহলে আমার আসতেছে এখানে 2.015 এত AMU। তোমরা কি বুঝতে পারলা ভাই যে আমরা এখানে কেন কিভাবে বের করলাম? এটা আমরা প্রোটনের ভরটা বের করলাম যে হিলিয়ামে প্রোটন আছে 2টা, একটা প্রোটনের ভর আমরা জানি 1.0075 AMU। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে AMU আমরা কেন প্রকাশ করছি, কারণ মানগুলো অনেক ছোট এই জন্য আমরা AMU প্রকাশ করছি, যেটা কিন্তু আমরা আমাদের ওই যে দ্বিতীয় ক্লাস আলোচনা করেছিলাম। তোমাদের বললাম না ভাই ক্লাসে আমি যে আজকে ক্লাস দেখে তোমাদের মনে হবে যে কই তেমন তো পড়ালেখা নাই, কিন্তু ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ ছিল। তোমরা প্রয়োজন অবশ্যই তোমাদের গ্রুপে ক্লাসটা দেওয়া আছে, আজকে আবার দেখে নিবা। ওই ক্লাসে কিন্তু আমাদের এককগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছি। প্রোটনের ভর, প্রোটনের চার্জ, নিউক্লিয়ার ইলেকট্রনের ভর, ইলেকট্রনের চার্জ, তাদের আপেক্ষিক ভর, আপেক্ষিক চার্জ, দৈর্ঘ্য টর্ঘ্য একক, বিস্তারিত আলোচনা কিন্তু ওই ক্লাসে ভাই আমরা করেছিলাম। ওকে, তোমরা বুঝতে পেরেছো ভাই যে আমার এই যে 2টা প্রোটনের ভর এত AMU? তোমরা কি এটা বুঝতে পেরেছো ভাই সবাই? এগুলো একটু কমেন্টে আমাকে জানাবা ভাই, বুঝছো যে বুঝতে পারছো কিনা, কারণ আমি তো তোমাদের চোখগুলো দেখতে পাচ্ছি না ভাই। তো সুতরাং তোমরা যেটা কমেন্ট করবা, এই কমেন্ট দেখে আমি কিছুটা গেস করতে পারবো যে তোমরা বিষয়গুলো বুঝতে পারছো কিনা ভাই। এই ওকে, আচ্ছা এই হলো। এইবার বলো তো ভাই আমার হিলিয়ামের নিউট্রন কয়টা আছে? তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2টা নিউট্রন আছে। একটা নিউট্রনের ভর আমরা জানি 1.0089, তাহলে 2টার ভর কত বের হবে আমরা একটু বের করি। 2 গুণ 1.0089 ইজ ইকাল টু আমার বের হয়েছে 2.0178 AMU, এত AMU। তাহলে আমাদের রাদারফোর্ডের মডেল অনুসারে কোনো পরমাণুর নিউক্লিয়াসের ভরই হচ্ছে পরমাণুর প্রকৃত ভর। এই জন্য উনি ইলেকট্রনের ভরটা যেহেতু খুবই সামান্য, তাই ওটা উনি বাদ দিয়েছেন। তোমরা হয়তো এখন আমাকে বলবা যে ভাই আমরা কি বাদ দিয়ে হিসাব করব না, বা ইলেকট্রনটাকে ধরবো এর মধ্যে না ধরবো না? এখানে একটা বিষয় থেকে গেছে ভাই। তোমাদের বই যেটা আছে, তোমাদের বই এই প্যাকিং ভগ্নাংশ যেটা আছে, সব বই তো আর এই জিনিসটা নাই। যেমন কবির স্যারের বই আছে, কবির স্যারের বইয়ে কিন্তু ইলেকট্রনের ভরটা এর সাথে যোগ করে নাই, এই জন্য ইলেকট্রনের ভর অতীব সামান্য। তোমরা এখন হয়তো বলবো তাহলে আমরা যোগ করব নাকি করব না, সেটা প্রশ্ন দেখে বুঝবা। বলবা প্রশ্ন দেখে আবার কি করে বুঝবো, সেটা দেখাচ্ছি।
প্রশ্ন দেখে বুঝবা ইলেকট্রনের ভরটা আমরা কাউন্ট করব কি করব না এর সাথে। তাহলে ইলেকট্রনের ভরটা কেন কাউন্ট করেনি এখানে বুঝতে পারছো বা? কারণ ইলেকট্রনের ভর অতীব নগণ্য, তোমরা নিশ্চয়ই জানো ইলেকট্রনের ভর হচ্ছে মানিক দেখা যায় আঙ্কেল এখানে 0.00054। চিন্তা করতে পারো? তোমরা তো অনেকেই পয়েন্টের উপর 1 ঘন নিচ্ছ, 2 ঘন নিলেও 0, 3 ঘন নিলেও 0। চিন্তা করে দেখো তুমি, খুবই সামান্য। এই জন্য আমাদের বইয়ে এটা কাউন্ট করেনি। আমরা আপাতত কাউন্ট না করে হিসাব করছি, একটু পরে আমি তোমাদের বলবো যে কাউন্ট করব কিনা। ওকে, তাহলে আমরা ইলেকট্রন ভরটা ধরলাম না এখানে। ওকে ভাইয়া, আমরা ইলেকট্রনের ভরটা ধরলাম না। আচ্ছা, অনেকে একদম প্যাকিং ভগ্নাংশের মানি বের করে ফেলেছ। ওকে, তাহলে খেয়াল, এই তুমি কি সেকেন্ড ইয়ার স্টুডেন্ট নাকি? আবার সাদ মোহাম্মদ, আমি কিন্তু তোমাদেরকে বলি, আমি তোমাদের এই গ্রুপে যারা সেকেন্ড ইয়ার এবং পরীক্ষার্থী ছিল তাদেরকে কিন্তু গ্রুপ থেকে বের করে দিয়েছে। এই কারণে ওরা খুব ডিস্টার্ব করছিল ভাইয়া, বুঝছো? যে তোমরা তো কেবল শুরু করেছো, তোমরা তো কেবল শিখছো জিনিসগুলো, কিন্তু ওরা তো অনেক বেশি জানে। ওরা অনেক জটিল জটিল ক্রিটিক্যাল প্রশ্ন করছিল, যেটা আমি যদি তোমাদের গ্রুপে অ্যাপ্রুভ করতাম তোমাদের মাথা খারাপ হয়ে যেত। আমি এই জন্য ক্লাসের সুবিধার্থের জন্য বুঝতেই পারছো যে তোমাদের গ্রুপে কিন্তু সদস্য কমে গেছে। এখন গ্রুপে তারাই আছে যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট, তোমাদের তারাই শুধু গ্রুপে আছে। ওকে, তাহলে আমার মোট ভর কত হলো ভাই বলো তো? নিউক্লিয়াসের দুটা যদি আমি যোগ করি, প্লাস 2.015 4.033। ওকে, 4.033 এত এমইউ। আমি শুধুমাত্র নিউক্লিয়াসের ভরটাই নিলাম এখানে, অর্থাৎ প্রোটন আর নিউট্রনের ভর নিলাম, ইলেকট্রনের ভরটা নিলাম না, কারণ ইলেকট্রনের ভরটা অতীব সামান্য। তোমাদের বই